হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটি হচ্ছে আমাদের ক্লাস 10-এর যে M2027 যে সিরিজটি ছিল তার দ্বিতীয় ভিডিও। শেষ ভিডিওতে আমরা শিখেছিলাম যে ট্রপোস্ফিয়ার মানে কি, সেটির অবস্থান কোথায় এবং তার বৈশিষ্ট্যগুলো কী তা নিয়ে আমরা জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের সম্পর্কে জানব। তো স্ট্র্যাটোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, অর্থাৎ এখানে যদি হয় পৃথিবী আমাদের, তাহলে এখানে ফার্স্ট স্তর ছিল কি আমাদের ট্রপোস্ফিয়ার, আর সেকেন্ড স্তর যেটা থাকে সেটার নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটিতে কি হয়, আমাদের একটি গুরুত্বপূর্ণ যে পৃথিবীকে বিভিন্ন বাইরের অতিবেগুনি রশ্মি ইত্যাদি থেকে রক্ষা করছে এরকম একটি স্তর অবস্থান করে, সেটার নাম হলো ওজোন স্তর। এই স্তরে প্রচুর পরিমাণে ওজোন গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, তো এই স্তরের গঠন সম্পর্কে যদি আমরা জানতে চাই, যা আছে তা হলো গ্যাসীয় গঠনে কী থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, অতি সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প ধূলিকণা খুব কম পরিমাণে থাকে। তাছাড়া এই স্তরে কোনো রকম ঝড় বৃষ্টি মেঘ ইত্যাদির কোনো ঘটনা ঘটে না। এখানে যে ওজোন স্তর থাকে তা কত কিমি উচ্চতায় অবস্থান করে, সেটি 20 থেকে 30 কিমি উচ্চতার মধ্যে অবস্থান করে। আর এই ওজোন স্তর কী করে, ওজোন স্তর আমাদের সূর্যের যে অতিবেগুনি রশ্মি তার হাত থেকে রক্ষা করে। এই অতিবেগুনি রশ্মি যদি আমাদের পৃথিবীতে এসে পড়তো তাহলে কি হতো, প্রাণীদের ত্বকের ক্যান্সার দেখা দিত, চোখের ক্ষতি হতো, সামুদ্রিক জীবন, উদ্ভিদ জীবন এদের ক্ষতি করে দিত। তো এই পৃথিবীকে রক্ষা করার উপরে, পৃথিবীকে সূর্যের অতিবেগুনি হাত থেকে রক্ষা করার উপরে এই ওজোন স্তরের একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার এই স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হয় সেখানে একটা স্তর, সেই জায়গাটিকে কি বলে, সেই জায়গাটিকে বলা হলো স্ট্র্যাটোপস। এই জায়গাটিকে বলা হচ্ছে স্ট্র্যাটোপস। যেমন ট্রোপোস্ফিয়ারের উপরে ছিল কি ট্রোপোপস, যেখানে উষ্ণতার কোনো পরিবর্তন হতো না, তেমনি স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে পাওয়া যায় কি স্ট্র্যাটোপস, যেখানে উষ্ণতার কোনো রকম পরিবর্তন হয় না। এই স্তরের একটি বিস্তৃতি হচ্ছে, এই স্তরের যে বিস্তৃতি আছে সেটি হলো ট্রপোস্ফিয়ারে আমাদের কোথায় শেষ হয়েছিল, সেটা হলো 18 কিমিতে। এবার 18 কিমি থেকে 50 কিমি পর্যন্ত এই স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত থাকে, আর তার মধ্যে শেষের 2-3 কিমি থাকে হলো স্ট্র্যাটোপস। এবার এই স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি কী কী হয়, ট্রোপোস্ফিয়ারে হচ্ছিল কি যত আমরা উচ্চতা বাড়ছিল তত উষ্ণতা কমছিল, অর্থাৎ উপর দিকে পৌঁছতে পৌঁছতে -56 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা পৌঁছে গিয়েছিল। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে যত উচ্চতা বাড়তে থাকে, বাড়তে থাকে তত উষ্ণতাও বাড়তে থাকে, অর্থাৎ হাইট বাড়ার সঙ্গে সঙ্গে এখানে টেম্পারেচারও বাড়তে থাকে। ঠিক আছে, এবং সেটি -56 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে বাড়তে কোথায় এসে পৌঁছায়, 0 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছায়। বোঝা হলো ব্যাপারটা। অর্থাৎ এই স্তরে উষ্ণতার ইনভার্সন দেখা যায়, অর্থাৎ টেম্পারেচার ইনভার্সন। এই ঘটনাটিকে বলা হচ্ছিল টেম্পারেচার ইনভার্সন, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে যা ঘটছিল তার একদম উল্টো ঘটনা ঘটে স্ট্র্যাটোস্ফিয়ারে। কারণ কি, কারণ হলো এই স্তরে যে ওজোন লেয়ারটা অবস্থান করে, সেই ওজোন লেয়ার কী করে, ইউভি রশ্মিকে শোষণ করতে পারে। আর ইউভি রশ্মিকে শোষণ করার ফলে এই জায়গাটা কী হয়, উষ্ণতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। আর এই উষ্ণতা বাড়তে শুরু করার কারণেই এখানে এই যত নিচ থেকে উপরের দিকে ওঠা যায় তত উষ্ণতার বৃদ্ধি পায়। এবার তাছাড়া কী হয়, এখানে বায়ুচাপ খুব কম হয়, আর ট্রোপোস্ফিয়ারের তুলনায় এখানে বায়ু খুব স্থিতিশীল থাকে, আর কোনো রকম বায়ুর মধ্যে প্রবাহ দেখা যায় না। তাই এই স্তরটিকে বলা হয় কি শান্ত স্তর বা কাম লেয়ার। এই স্তরের শর্ট কোশ্চেন এটা খুবই আসে যে শান্ত স্তর কোনটা, বায়ুমণ্ডলের শান্ত স্তর কোনটিকে বলা হয়, তো সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে আরেকটি জিনিস দেখা যায়, সেটা হচ্ছে জেট স্ট্রিম। স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে একটি শক্তিশালী স্ট্রিম বা বায়ু প্রবাহ প্রবাহিত হয়, যেটিকে বলা হয় জেট স্ট্রিম। এই জেট স্ট্রিমের উপকারিতা কি, এটি বিমান চলাচলের জন্য উপযোগী। এই স্তরে বায়ু শান্ত থাকার কারণে যত রকমের প্লেন থাকে বা জেট বিমান থাকে সব কিছু এই স্তরেই চলাচল করতে পারে, কারণ এই স্তরে একদমই বায়ু প্রবাহ থাকে না বা ঝড় বৃষ্টিও খুব কম হয়, হয়ই না বলতে পারে। ঠিক আছে, তো এই স্তরে হচ্ছে জেট স্ট্রিম থাকে এবং এই স্তরে জেট বিমান চলাচল করতে পারে। ঠিক আছে, তারপরে যেটা আছে আমাদের সেটা হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি, এটি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। ফার্স্ট গেল ট্রোপোস্ফিয়ার, সেকেন্ড স্ট্র্যাটোস্ফিয়ার, থার্ড আসলে হলো আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি, এখানকার গ্যাসীয় উপাদানের মধ্যে থাকে নাইট্রোজেন, অক্সিজেন আর বাষ্প ধূলিকণা প্রায় নেই বললেই চলে। আর এখানে বায়ু এতটাই পাতলা যে এখানে বিমানও চলাচল করতে পারে না, কারণ বিমান চলাচলের জন্য কিছুটা বায়ু দরকার, নাহলে পরে কিসে ভর প্রয়োগ করে বা ভার দিয়ে বিমানটা উড়বে। তো এখানে বায়ু প্রায় নেই, তাই বিমানও চলতে পারে না, আর মানুষ থাকা এখানে সম্ভবই না। এটার বিস্তৃতি কত হয়, এর নিচের সীমা থাকে 50 কিমিতে, আর উপরের সীমা থাকে 80 কিমিতে, অর্থাৎ 50 কিমি থেকে 80 কিমি। আর এর যে একদম উপরে যে অংশটি থাকে, অর্থাৎ প্রত্যেক স্তরের মতো এখানেও একটি উপরের স্তর থাকে, সেটাকে কি বলা হয়, মেসোপজ। অর্থাৎ এখানেও কোনো রকম উষ্ণতার পরিবর্তন দেখা দেবে না। আর এর বৈশিষ্ট্য কি, যে মেসোপজে আবার উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে শুরু করে। তার মানে কি দাঁড়ালো, যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতাও বাড়ছিল, মেসোস্ফিয়ারে এসে আবার উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমতে শুরু করলো।
আর উষ্ণতা কমতে কমতে এখানে কোথায় পৌঁছায় হচ্ছে হলো প্রায় -90 ডিগ্রি থেকে 93 ডিগ্রি -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। বায়ুমণ্ডলে যতগুলি স্তর আছে মেসোস্ফিয়ার হচ্ছে তার মধ্যে সবচেয়ে ঠান্ডা স্তর, কারণ এখানের মানে এর থেকে কম উষ্ণতা বায়ুমণ্ডলে আর কোথাও পাওয়া যায় না। এই স্তরে কী হয়, বৈশিষ্ট্যের মধ্যে অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরে এসে উল্কাপিণ্ডগুলি জ্বলে যায়, অর্থাৎ এখানে প্রচুর ঠান্ডা থাকে আর উল্কাপিণ্ডগুলি কি মানে প্রচুর গতিবেগের সাথে আসতে থাকে। তো এখানকার যে হালকা বায়ু থাকে সেই বায়ুতে উল্কাপিণ্ডগুলি ঘর্ষণ খেয়ে সেগুলি পুড়ে ছাই হয়ে যায়। তারপরে কি এই স্তরে এক ধরনের মেঘ দেখতে পাওয়া যায়, যে মেঘটিকে বলা হচ্ছিল নকটিলুসেন মেঘ। এটি সূর্যাস্তের পরেও জ্বলজ্বল করতে দেখা যায় এই মেঘগুলিকে, ঠিক আছে। আর এই কটাই ছিল হচ্ছে মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তারপরে থাকে হচ্ছে হলো আমাদের যেটি চতুর্থ স্তর, সেটি হচ্ছে হলো থার্মোস্ফিয়ার, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর মেসোস্ফিয়ার, তার উপরে থাকে হচ্ছে হলো থার্মোস্ফিয়ার। এই স্তরে কি হয়, বায়ুর ঘনত্ব অত্যন্ত কম, আর এই স্তরে যেসব মানে গ্যাসগুলি থাকে সেগুলি সবই আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ আয়নিত অক্সিজেন, আয়নিত নাইট্রোজেন, এগুলি এই স্তরে থাকে। যেহেতু এই গ্যাসগুলি সব আয়নিত অবস্থায় থাকে, তাই এই স্তরের অপর নাম হচ্ছে হলো আয়নোস্ফিয়ার। এবার এই স্তরের বিস্তৃতি কত? এই স্তরের বিস্তৃতি হচ্ছে হলো 80 কিমি থেকে ওপরের দিকে প্রায় 600 থেকে 800 400 থেকে 600 কিমি, 400 থেকে 600 কিমি এই স্তরের প্রায় বিস্তৃতি হয়। আর এই স্তরের একদম উপরে যে ছোট অংশটি থাকে যেখানে উষ্ণতা কোনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় হচ্ছে একইভাবে থার্মোপস। এবার এই স্তরের যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে সেটি হচ্ছে এখানে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, এগুলো প্রচুর পরিমাণে শোষিত হয়, তাই এখানকার উষ্ণতা প্রায় 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই স্তরের উষ্ণতা পৌঁছে যায়। কিন্তু এখানে বায়ুস্তর এতই পাতলা যেখানে এই তাপ যদি কোনো মানুষ থাকতো তাহলে অনুভবই করতে পারে না, কারণ বায়ু একদমই নেই। তো এই স্তরে যেটি আসল বৈশিষ্ট্য, যেটা মানে আমাদের পরীক্ষা কোশ্চেনে আসে, সেটা হচ্ছে বেতার যোগাযোগ বা বেতার তরঙ্গ কোন স্তরে ধাক্কা খায় বা কোন স্তরে প্রতিফলিত হয়, সেটি হচ্ছে এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে, ঠিক আছে। আর এই অঞ্চলেই বা এই আয়নোস্ফিয়ারেই কী সৃষ্টি হয়, মেরু অঞ্চলে দেখা যায় অরোরা বোরিয়ালিস, আর মানে উত্তর মেরুতে দেখা যায় হচ্ছে অরোরা বোরিয়ালিস, আর দক্ষিণ মেরুতে দেখা যায় হচ্ছে অরোরা অস্ট্রালিস। অর্থাৎ এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার অঞ্চলেই যে আয়নগুলো থাকে তার সাথে সূর্যের যখন বিভিন্ন কণা বা বিভিন্ন রশ্মি এসে ধাক্কা খায়, তখন আয়নগুলি জ্বলতে থাকে বা আলো সৃষ্টি করে। এই আলোই হচ্ছে কী বলে অরোরা নামে বা মেরু জ্যোতি নামে পরিচিত হয়, ঠিক আছে। তাহলে এইটুকু ছিল হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার পর্যন্ত আলোচনা। অর্থাৎ এই ভিডিওতে আমরা কী কী জানতে পারলাম, ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে, সেটি হচ্ছে ঠান্ডা হয় বা শান্তমণ্ডল হয়। তারপরে আমরা জানতে পারলাম কি মেসোস্ফিয়ার সম্পর্কে, সবচেয়ে শীতল স্তর হিসেবে থাকে এটি। আর তাছাড়া অন্যান্য বৈশিষ্ট্য মেসোস্ফিয়ারে জানতে পারলাম। আর তার ছাড়া লাস্টে আমরা জানতে পারলাম হচ্ছে থার্মোস্ফিয়ার, যার অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে রেখো, নোটিফিকেশন পেয়ে যাবে এরপরের যখন ভিডিওটা আসবে, যেটাতে আমরা এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এবং অন্যান্য স্তরগুলি এবং অন্যান্য ঘটনা সম্পর্কে জানবো।